आज दिल्ली के चुनाव के नतीजे आए हैं और जनता का जो भी निर्णय है, जनता का जो भी फैसला है, उसे हम पूरी विनम्रता के साथ स्वीकार करते हैं। जनता का निर्णय सर माथे पर। मैं भारतीय जनता पार्टी को इस जीत के लिए बहुत बहुत बधाई देता हूं और मैं उम्मीद करता हूं कि जिस उम्मीद के साथ और जिस आशा के साथ लोगों ने उनको बहुमत दिया है, वो उन सभी उम्मीदों और आशाओं पे पूरा उतरेंगे। मैं आम आदमी पार्टी के सभी कार्यकर्ताओं को बहुत बहुत बधाई देना चाहता हूं। वो बहुत शानदार चुनाव लड़े, बहुत मेहनत की, उन्होंने बहुत कुछ सहा इस पूरे चुनाव के दौरान। उन्होंने बहुत शानदार चुनाव लड़ा। इसके लिए मैं उन सबको, सभी कार्यकर्ताओं को बहुत बहुत बधाई देना चाहता हूँ। नमस्कार। আম আদমি পার্টি ধরাশায়ী হয়েছে একেবারে বিজেপির কাছে। বিজেপি শুধু একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তার থেকে অনেকটাই এগিয়ে গেছে। অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে ভারতীয় জনতা পার্টি দর্শন, দলের দলীয় যে দর্শন, তার মধ্যে কোনো ফারাক নেই, কোনো পার্থক্যই নেই। গান্ধী পরিবার নিয়ে ওনার অভিযোগ আছে। কেন? উনি চান যে গান্ধী পরিবারটা শেষ হলে কংগ্রেসটা শেষ হয়ে যাবে। অরবিন্দ কেজরিওয়াল নিজেকে প্রধানমন্ত্রীর জায়গায় নিজেকে দেখতে পাচ্ছিলেন স্বপ্নে, কিন্তু সেই স্বপ্নে দেখলে তো হয় না। দেখতে যারা অভ্যস্ত অরবিন্দ কেজরিওয়ালকে যেভাবে, হঠাৎ তার পরিবর্তনটা কিন্তু দিল্লিবাসীর কাছে কিন্তু চোখে চোখে লাগার মতো হয়েছে। রাজনৈতিকভাবে অতি সচেতন বলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ি পরিবর্তন করেন। অরবিন্দ কেজরিওয়াল কি পাঞ্জাবের মুখ্যমন্ত্রিত্ব এখন গ্রহণ করবেন? সেটা কি পাঞ্জাব মেনে নেবে? যে ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু শক্ত একটা ভূমিকা এসে গেল। আন্না হাজারের অনুঘটকের মাধ্যমে নরেন্দ্র মোদী এবং অরবিন্দ কেজরিওয়াল একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিজেপি এবং আম আদমি মনমোহন সিং সরকারের বিরুদ্ধে লড়াই করেছিল। নমস্কার সবাইকে, এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আজকে আমরা এই খোলা আড্ডার বিশেষ অনুষ্ঠানটা করছি এমন একটা সময়, যার কিছুক্ষণ আগে দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে এবং যেখানে দীর্ঘদিন পরে বিজেপি আবার দিল্লি বিধানসভা দখল করেছে। এবং একটা অদ্ভুত ঘটনা যেটা আমরা দেখলাম এবার, সেটা হচ্ছে আম আদমি পার্টি ধরাশায়ী হয়েছে একেবারে বিজেপির কাছে। বিজেপি শুধু একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তার থেকে অনেকটাই এগিয়ে গেছে। সর্বশেষ খবর গৌতম দা আপনি বলবেন যে আজকে আমরা এই সমস্ত আলোচনা নিয়ে করবো, যে কেন এটা বিশ্লেষণ আমরা করবো, যে কেন কিভাবে অরবিন্দ কেজরিওয়ালের মতো একজন বড় মাপের নেতা নিজে পরাজিত হলেন। তো আজকে আমাদের সঙ্গে আছেন প্রবীণ সাংবাদিক গৌতম বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখতে পাচ্ছেন গৌতম দা অলরেডি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। গৌতম দা, প্রথমেই আপনাকে আমাদের দর্শকদের পক্ষ থেকে স্বাগত এই অনুষ্ঠানে। আপনি বলুন যে এরকম একটা যে ফলাফল বিজেপির পক্ষে, এটা এর কারণ কি এবং এর কি ব্যাখ্যা, আগামী দিনে কি হতে চলেছে, এই সমস্তটা বিশ্লেষণ করার জন্য আপনাকে আপনাকে এই দিল্লিতে যে নির্বাচনটা হলো, এর আগে যে আমরা দেখেছি যে এক্সিট পোল বা যা দেখাচ্ছিল তার সঙ্গে মেলেনি, শুধু বলবো অনেকখানি বেশি হয়েছে, ছাপিয়ে গেছে। যা হ্যাঁ, অনেকখানি ছাপিয়ে গেছে। আগের অভিজ্ঞতা থেকে এরা হয়তো একটু চেপে চুপে করছিল। হ্যাঁ হ্যাঁ, তাই তা আমার মনে হয় সেটা একটু খানিকটা করেছিল। তা এখন দেখছে যে না, সে উপায় নেই, মানে দেখা যাচ্ছে যে অনেকখানি বেশি হচ্ছে। আচ্ছা, এবারে এর মধ্যে দেখো, এর অনেক কটা কারণ থাকতে পারে, কিন্তু তার প্রথম কারণটা হচ্ছে যে যে কেজরিওয়াল বনাম মোদির মধ্যে যে সবাই মনে করছে লড়াইটা, আমি খুব একটা মনে করছি না। আমি এটা মনে করছি এটা কেজরিওয়ালের বিপর্যয়, কেজরিওয়ালের পরাজয়। কেজরিওয়ালের পরাজয় কেন? অরবিন্দ কেজরিওয়াল যে ভাবমূর্তি নিয়ে 10 বছর ধরে চালিয়ে গিয়েছে বা এসেছিলেন, সেই ভাবমূর্তি, এটা হতে পারে তার নিজের দোষে, এটা হতে পারে বিজেপির যে অভিযোগ, বিভিন্ন অভিযোগ, জেলে যাওয়া, সব মিলিয়ে তার ভাবমূর্তি অনেকটাই নষ্ট হয়েছে, অনেকটাই। এবং নষ্ট হয়েছে শুধু না, এখনো মামলা চলছে। এরপরে যা দেখা যাচ্ছে, ন্যাচারালি যে মুহূর্তে বিজেপি আসবে, হয়তো তাকে আবার হয়তো জেলে যেতে হবে, এবং তারপরে কি হবে উই ডু নট নো। কিন্তু এইটার পেছনে মোদি ম্যাজিক যেটা মনে হচ্ছে, আমি খুব একটা সেটা মানতে রাজি নই। কারণ মোদি ম্যাজিক অন্য জায়গায় যেখানেই থেকে থাকুক, দিল্লির ক্ষেত্রে এর আগে কিন্তু তা কোনোদিন দেখা যায়নি যে দিল্লিতে মোদি ম্যাজিকের জন্য ভীষণ রকমের লাভ হয়েছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম এরকম হলো। তার কারণ হচ্ছে
এই যে এর আগে কংগ্রেস একটা সময় শীলা দীক্ষিত ছিলেন মুখ্যমন্ত্রী দিনের পর দিন, এবং শীলা দীক্ষিতকে সবাই জানেন যে দিল্লিকে তিনি কোন জায়গায় নিয়ে গিয়েছিলেন। কিন্তু এখন যে ইয়াং ভোটার্সরা এসেছে, এই ইয়াং ভোটার্সরা কিন্তু শীলা দীক্ষিত সম্পর্কে বেশি কিছু জানে না। তারা দেখছে অরবিন্দ কেজরিওয়াল, তারা অরবিন্দ কেজরিওয়ালকে দেখছে, এবং কেজরিওয়ালের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সে তারা খুশি হয়নি ইয়াংরা। তার প্রথম কারণ হচ্ছে, প্রথমত দিল্লি যদি দেখি, সেটা হচ্ছে মধ্যবিত্ত উচ্চবিত্ত এদের যে অংশটা অনেক বেশি, সংখ্যাগরিষ্ঠ অংশ। এই যে মধ্যবিত্তদের জন্য 12টা পর্যন্ত ছাড় হলো, এটা একটা বিশাল ইম্প্যাক্ট আছে বলে আমি মনে করি। এটা কেন্দ্রীয় বাজেটে যেভাবে মধ্যবিত্তদের জন্য যে ছাড়টা দেওয়া হলো, সেটার একটা বিশাল ইম্প্যাক্ট এর মধ্যে আছে, এইটার মধ্যে। এবং এই যে ছাড় দেওয়া হবেও, এই ধরনের বহুদিন ধরে চলছিল, তাদের ডিমান্ড ছিল দেওয়া হোক, এবং সেটা মেনে নিল সরকার, এটা একটা ব্যাপার। বাকি যেগুলো নিয়ে অভিযোগ বরাবর থেকেছে মোদির বিরুদ্ধে, সেগুলো দিল্লি বিধানসভায় কোনো কাজে লাগেনি, কাজ করার কথাও ছিল না। কারণ একটা ছিল যে মূলত যেটা কংগ্রেস বলে যাচ্ছিল বিভাজন নীতি, সেটা দিল্লিতে কোনো কাজ করে না। কারণ যদি দিল্লিতে কাজ করতো, তাহলে অরবিন্দ কেজরিওয়ালের মতন একজন কাউকে দিল্লি আসনে বসতে দিত না, দিল্লির নাগরিকরা বলতে দিতেন না। অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে ভারতীয় জনতা পার্টি, মানে অরবিন্দ কেজরিওয়ালের আপের সঙ্গে ভারতীয় জনতা পার্টির দর্শন, দলের দলীয় যে দর্শন, তার মধ্যে কোনো ফারাক নেই, কোনো পার্থক্যই নেই। মোদি রাম লালায় বিশ্বাস করেন, ইনি হনুমান চালিসায় বিশ্বাস করেন। মোদি সিএ তৈরি করেন, সেই সিএ কি করে পাস হয়ে যায় সেটা চেষ্টা করেন, এবং সেটার জন্য যা যা সাহায্য করার মোটামুটি পরোক্ষে সেই সাহায্য করেন অরবিন্দ এবং কেজরিওয়াল। রোহিঙ্গা ইস্যুতে তো বিজেপির চেয়েও বেশি অ্যাগ্রেসিভ আমরা দেখেছিলাম, বেশি অ্যাগ্রেসিভ, বহুবারই, বরাবরই। কাজে এই দিকে কোনো কিছু ছিল না। এবং এটা আমরা জানি যে বহুদিন ধরেই নরেন্দ্র মোদী, মানে বিরোধী দলের গান্ধী পরিবার, খুব লক্ষণীয় যে কংগ্রেস সম্পর্কে কিন্তু ওনার অত অভিযোগ নেই যতটা আছে গান্ধী পরিবার নিয়ে। গান্ধী পরিবার নিয়ে ওনার অভিযোগ আছে কেন? উনি চান যে গান্ধী পরিবারটা শেষ হলে কংগ্রেসটা শেষ হয়ে যাবে। কিন্তু কংগ্রেস সম্পর্কে কিন্তু উনি অতটা মোটেও নন। কারণ বাজেটের নির্মলা সীতারামন পর্যন্ত পিভি নরসিমহা রাওয়ের কথা বলেছেন, প্রশংসা করেছেন। কারণ উনি জানেন যে নরসিমহা রাওকে গান্ধী পরিবার খুব একটা পছন্দ করে না, বাবরি মসজিদ ধ্বংসের পর থেকে এইটা, কিন্তু করেছেন। আচ্ছা, কংগ্রেসের বল্লভভাই প্যাটেল তো কংগ্রেসেই ছিলেন, কংগ্রেসের কংগ্রেসই। মহাত্মা গান্ধীকেও ওনারা কোনোদিন সেই মোদী সেটা করেন না কোনোদিন, কিন্তু গান্ধী পরিবারকে সবসময় করেন, নেহেরু থেকে আরম্ভ করে যা যা গান্ধী পরিবার আছে। আরেকটা ব্যাপার আছে খুব লক্ষণীয়, উনি কিন্তু গান্ধী পরিবারকে সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত বলেন না, তুমি লক্ষ্য করবে এইরকম ভাবে বলেন না সরাসরি যে গান্ধী পরিবার দুর্নীতি, কিন্তু আপের সম্পর্কে বলেন। এবং আপের সম্পর্কে বিশেষ করে অরবিন্দ কেজরিওয়ালের প্রতি ওনার একটা ব্যক্তিগতভাবে একটা খুব একটা যাকে বলা হয় উষ্মা বা ক্ষোভ আছে, এটা কিন্তু বোঝা যায়। কারণ অরবিন্দ কেজরিওয়াল স্বয়ং গিয়ে বেনারসে দাঁড়িয়ে পড়লেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, এটা কিন্তু গান্ধী পরিবার কখনো করেনি। এবং কংগ্রেস কোন লাগাতার শিক্ষা নিয়ে নরেন্দ্র মোদীর শিক্ষা নিয়ে লাগাতার বলে গেছেন, এবং অন্য কোন দল এরকম ভাবে করে না, এরকম করেনি। এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গিয়ে সরাসরি দাঁড়িয়েছেন। তার কারণ অরবিন্দ কেজরিওয়াল নিজেকে প্রধানমন্ত্রীর জায়গায় নিজেকে দেখতে পাচ্ছিলেন স্বপ্নে, কিন্তু সেই স্বপ্নে দেখলে তো হয় না। তার জন্য যে যেটা প্রয়োজন আর কি, যে সংগঠন দরকার, যে রকমের সাংগঠনিক দক্ষতা দরকার, সেটা তার কোনোদিনই নেই। প্রথম দিন থেকেই আমরা দেখেছি সেটা নেই। যদি থাকতো তাহলে প্রথমবারের পরেই তিনি দলটাকে সামলাতে পারতেন। যারা দল থেকে বেরিয়ে গেল, প্রচুর মানুষ বেরিয়ে গেছেন, আমরা তো জানি প্রসাদ ভূষণ ওর পাশে ছিলেন, যোগেন্দ্র যাদব ছিলেন, এরা সবাই বেরিয়ে গেছেন। এবং যে এরা বেরিয়ে গেছেন, বেরিয়ে যে গেছেন, এবং তুমি লক্ষ্য করবে এইবারের নির্বাচনে অরবিন্দ কেজরিওয়াল নিজেকে, নিজের ভাবমূর্তিটা বজায় রাখবার জন্য মনীষ সিসোদিয়ার সঙ্গে কোন রকমের বিশেষ প্রচারে যাননি, খুব একটা যাননি। মনীষ সিসোদিয়ার সঙ্গে প্রচারটা উনি অ্যাভয়েড করেছেন, উনি চাননি যে সঙ্গে, কেননা উনি নিজেকে দেখাতে চাইছিলেন আমি খুব স্বচ্ছ,
অন্য যাই যে যাই হোক, আমি কিন্তু খুব স্বচ্ছ। এইগুলো লোকে খুব একটা মেনে নিচ্ছিল না, একেবারেই মানুষে মেনে নিচ্ছিল না। হ্যাঁ গৌতম দা, একটা আপনাকে একটু আমি করছি যে আমরা আগে যেটা অরবিন্দ কেজরিওয়ালের প্রথম ইয়েতে আমরা যেটা দেখেছিলাম যে আম আদমি পার্টির নেতা হিসেবে তিনি রাস্তায় নামেন, তিনি ইলেকট্রিক পোস্টে চড়ে বসেন, এবং কখনো হুম কখনো তার আমদরবার যে কোনো মানুষ হুম যেতে পারে, তার আমদরবারে যে হুম কোনো মানুষ হুম ঢুকতে পারে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল তিনি এমন নিজেকে প্রাসাদের মধ্যে ইয়ে করলেন, তার চলা বলা, তার হাবভাব, যে তিনি আম আদমি আর থাকলেন না। তার কাছে আর না। মানুষ যেতে পারলো না। এইটা দিল্লিবাসীর কাছে কিন্তু একটা হঠাৎ মানে, দেখতে যারা অভ্যস্ত আহ, হুম অরবিন্দ কেজরিওয়ালকে যেভাবে, হঠাৎ তার পরিবর্তনটা কিন্তু দিল্লিবাসীর কাছে কিন্তু চোখে চোখে লাগার মতো হয়েছে। হ্যাঁ, যার হ্যাঁ। ফলে বিজেপির শীষমহল ইস্যু বা এগুলো কিছুটা এই মানুষের এই মনে এই হয়। এই তুমি এই প্রসঙ্গটা বললে বলেই আমি বলছি হ্যাঁ। যে এক একটা জিনিস না ট্রিগার করে দেয়, এক একটা ঘটনা ট্রিগার করে দেয়। এই যে শীষমহল ইস্যু যেটা, এই যে বাড়ির ছবি, এই যে প্যালেসিয়ান বিল্ডিং দেখানোর ছবি, এইটা মানুষকে মানে ভীষণ ভাবে প্রভাবিত করে। দেখো এইখানে আমি একটা একটা কিন্তু তোমার কাছে একটা জাস্ট একটা তুলনা নিয়ে আসছি, আমার মনে পড়ে যাচ্ছে। এখনো পর্যন্ত রাজনৈতিকভাবে অতি সচেতন বলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ি পরিবর্তন করেন। বাইরের লোকে জানে তিনি ওই বাড়িতেই থাকেন, ভেতরে যাই থাকুক, ভেতরে এসি থাকুক কি যাই থাকুক, বাইরে টালির ছায়ে কালীঘাটে উনি থাকেন, এইটা জানেন। এবং উনি ওইটা পরিবর্তন কোনোদিন করেন। কিন্তু অরবিন্দ কেজরিওয়াল এত বড় বিরাট বাড়ি তৈরি করে বসে থাকলেন এবং সরকারি টাকায় তৈরি করে বসে থাকলেন। এইটা সাধারণ মানুষ মোটেই ভালোভাবে মেনে নিচ্ছিল না। কি জন্য নিচ্ছিল না? একদিকে যেখানে আবগারি দপ্তরের নিয়ে এত অভিযোগ, এবং তার এই যে এত বড় প্রাসাদভঙ্গ বাড়ি তৈরি হচ্ছে, এই সমস্ত জিনিসের যে মূলত যে ভাবমূর্তিটা গড়েছিলেন সেইটা নষ্ট হয়ে গেল। আমি এই জন্যই বলছি ঠিক। অরবিন্দ কেজরিওয়াল একটা বড় ইস্যু ছিল মোদি ম্যাজিকের চেয়ে। গৌতম তো একটা এইমাত্র খবর ঢুকলো আপনার কথা বলতে বলতে, সেটা হচ্ছে যে হুম দিল্লি সচিবালয়ে তালা মেরে দিতে হুম নির্দেশ দিয়েছেন হুম লেফটেন্যান্ট জেনারেল। তো এইরকম একটা, তিনি তো এখনো, অরবিন্দ কেজরিওয়ালের সরকার তো তিনি তো এখনো ইস্তফা দেয়নি। হ্যাঁ। এর মধ্যে সচিবালয়ে করে নেওয়া, এটা বোধহয় বিজেপির পক্ষে সম্ভব। এটা এরকম শিষ্টাচার বিরোধী কাজ, এটা বোধহয় বিজেপির পক্ষে সম্ভব। দেখো বিজেপি যেভাবে দেশটাকে চালায়, বিজেপির দর্শনটা কি? তুমি যদি দেখো, বিজেপির দর্শনটা হচ্ছে রাজা মহারাজাদের মতো। বিজেপি তো বলেই তাই। বিজেপির যারা দর্শন দেখিয়ে দিয়ে গেছেন বিজেপিকে, সেই সাভারকার বলো, গোলওয়ালকার বলো, যাই বলো, তারা তো সবসময় মনে করে রাজা মহারাজাদের মতো চালাবেন। অন্যরা সব ফিফডম, ছোট ছোট আমাদের করদ রাজ্য হবে। এই সেন্ট্রালাইজ যে একটা গভর্নমেন্ট চালানো, এটা আমাদের দেশের নিশ্চয় অবশ্যই একটা উইকনেস ছিল প্রথম দিন থেকে সংবিধানে। এটা ছিল, ছিল না আমি বলবো না, প্রথমে ছিল, কিন্তু সেইটা বিজেপি আমলে যে পরিমাণ বেড়েছে, এইটা লক্ষ্য রাখতে হবে যে প্রত্যেকটা রাজ্য, যে কোনো রাজ্যে বিজেপি আছে, তারা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে প্রতি মুহূর্তে দায়বদ্ধ থাকে। এবং তাদের নিজস্ব ক্ষমতা কতখানি তারা নিজেরাও জানে কিনা সন্দেহ আছে আমার। কারণ তাদের কোনো ক্ষমতা, সেইভাবে এমন ক্ষমতা তাদের দেওয়া হবে না, বা সেখানকার নেতাদের, যাতে তারা কেন্দ্রীয় নেতৃত্বে, বিশেষ করে মোদি উপরে চলে যেতে পারেন। সে শিবরাজ সিং চৌহানের মতো লোক হলেও হবে না, নীতিন গডকরির মতো লোক হলেও হবে না। এইটা কিন্তু লক্ষ্য রাখে। কাজে দিল্লিতে এবারে কি হবে, ওই মোদি যাকে ঠিক করবেন তিনি হয়তো দিল্লির মুখ্যমন্ত্রী হবেন, কে হবেন এখনো তো তারা বলছেন না, কিছু কিছু। কিন্তু আমার দুটো জিনিস বলো, এর মধ্যে আছে কথা, এর মধ্যে দুটো জিনিস খুব দেখতে হবে এরপরে হয় কিনা। একটা হচ্ছে বিজেপি দিল্লি তো দখল করলো, পাঞ্জাবে কি করবে? পাঞ্জাবে কিন্তু বিজেপি প্রাণপণ চেষ্টা করবে যাতে সরকারটা নিজেদের হাতে নিয়ে চলে আসে। এইটা কিন্তু করবার চেষ্টা এইটা করবে। আজকে রাজ্যে রাজধানীতে একটা চর্চার বিষয় হয়েছে যে অরবিন্দ কেজরিওয়ালের
পরের মুভটা কি হবে? অরবিন্দ কেজরিওয়াল হুম নিজেকে একটি সর্বভারতীয় দলে নেতা হিসেবে দেখছিলেন নিজেকে, এবং হুম প্রতিষ্ঠিত করেছিলেন, নির্বাচন কমিশন স্বীকৃতিও হুম দিয়েছিল। সেইখানে হুম পাঞ্জাব দখল করেছিলেন এবং গুজরাটে একটা কিছু আসন পেয়েছিলেন। এখন অরবিন্দ কেজরিওয়ালের হাতে এখন আর কিছু থাকলো না হুম এই নির্বাচনের পরে। তাহলে হুম আজকের আলোচনার বিষয় অনেক জায়গায় আমি দেখলাম যে অরবিন্দ কেজরিওয়াল কি হুম। পাঞ্জাবের মুখ্যমন্ত্রিত্ব এখন গ্রহণ করবেন? সেটা কি পাঞ্জাব মেনে নেবে? পাঞ্জাবের না আম আদমি পার্টি নেবে নেবে এবং সেটা কি রাজনীতিতে খুব ভালো একটা পথ হবে অরবিন্দ কেজরিওয়ালের না পক্ষে? সেটা 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 উনি করবেন বলে আমার মনে হয় না, কিন্তু সেটা উনি করবেন না, কিন্তু যদি নাও করেন করেন বিজেপি যদি সেখানে পাঞ্জাবে চেষ্টা করে যে আম আদমিকে ভেঙে দেওয়ার, তা এবং যদি সফল হয়, হবে না এমন কেউ বলতে পারে না। কারণ মহারাষ্ট্রে হয়েছে, অনেক অনেক জায়গাতে হয়েছে, তো মহারাষ্ট্রে হয়েছে, পাঞ্জাবে না হওয়ার কি আছে? পাঞ্জাবে যদি হয়, এখন বিজেপি প্রাণপণ এটা চেষ্টা করতে পারে, এটা আমার ধারণা। এটা হলো একদিকে। এই দুটো জিনিস আমার মনে হচ্ছে এই ইলেকশন থেকে দুটো জিনিস পরিষ্কার হবে। একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে যে ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু শক্ত একটা ভূমিকা এসে গেল, আরো আরো বেশি। কারণ সেখানে যে কার্যত কেজরিওয়ালের সঙ্গে মমতাকে পাল্লা দিতে হচ্ছিল। আমি কংগ্রেসের কথা বলছি না, হ্যাঁ কংগ্রেসকে ওরা যেভাবে দেখছে যে ঠিক আছে, কংগ্রেসকে নেবে কি না নেবে, কংগ্রেসের বাদ দিয়ে কিছু হবে কিনা, আমি বিরোধী জোটের কথা বলছি। সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বড় স্টেক এসে গেল। এটা এটা আমি লক্ষ্য করছি, এটা তুমি দেখতে পাবে আগামী কিছুদিনের মধ্যেই। আমার ধারণা এইটা কিন্তু উঠবে, এটা। এবং এবং এবারে আসি তবে কেজরিওয়ালের প্রসঙ্গে, তুমি যেটা বলছিলে, কেজরিওয়াল যেটা করতে পারলেন না, কেন করতে পারলেন না? প্রথম দিন থেকে ওনার লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে ঝামেলা হচ্ছিল, প্রথম দিন থেকে শুরু হয়েছে। এবং যেটা কেজরিওয়াল করে, যেটা অন্য রাজ্যে, বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজ্যপালের সঙ্গে সেখানকার মুখ্যমন্ত্রীদের একই রকম ঝামেলা, বিশেষ করে বিজেপি যেখানে নেই, অবিজেপি সরকারগুলোতে এমনই রাজ্যপাল পাঠানো হচ্ছে এবং এমন কাজ করা হচ্ছে, এমন কাজ করছেন তারা, প্রতি মুহূর্তে রাজ্যকে একেবারে বিভিন্ন ভাবে তারা অতিষ্ঠ করছেন। এই নিয়ে মামলা হচ্ছে, সুপ্রিম কোর্টে যাচ্ছে, আমরা জানি। কিন্তু সেখানে যারা আমরা মুখ্যমন্ত্রী আছেন, পশ্চিমবাংলায় দেখছি সেটা আর কি। ইনফ্যাক্ট পশ্চিমবঙ্গে পশ্চিম দেখছি সেটা, পশ্চিমবঙ্গে দেখছি, আমরা অনেক জায়গায়, কেরালায় দেখছি, তুমি জানো, কেরালা তামিলনাড়ুতে দেখছো, দেখছি। তামিলনাড়ুতে দেখছো, তামিলনাড়ুতে দেখেছো, সব জায়গায়। তামিলনাড়ুতে তো আবার সেই রাজ্যপাল কিছুতেই ভাষণ না দিয়ে চলে গেলেন, বাজেট ভাষণ না দিয়ে তিনি বেরিয়ে চলে গেলেন। হুম। এই জিনিস তিনবার হয়েছে, এর আগেও হয়েছে, পরপর হয়েছে। এবং কিন্তু কেজরিওয়ালের এই অভিযোগ ছিল যে তিনি এবার নির্বাচনে সব থেকে বড় তার প্রচারের ইয়ে ছিল, তাকে কাজ করতে দেওয়া হয়নি। কাজ করতে দেওয়া হয়, হ্যাঁ কাজ করতে এটা ছিল। কিন্তু আমি বলছি, কোন মুখ্যমন্ত্রী, এইটা এটা লক্ষ্য, এইটা আমি কেন ইম্পর্টেন্ট বলছি, যে তুমি যদি সবসময় ভিকটিমহুডটাকে আশ্রয় করো, তাহলে মানুষ খুব একটা ভালো চোখে দেয় না, ভালো চোখে দেখে না যে আমার ভিকটিমহুডটাকে আমি কত, দেখো আমাকে কিরকম ভাবে বঞ্চনা করা হচ্ছে, দেখো আমি কত বঞ্চিত, আমাকে তোমরা বাঁচাও, এটা বললে লোকে খুব একটা তাকে নায়ক বা নায়িকার সম্মান দেয় না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রতি মুহূর্তে লড়াই করেন যে আমার এটা আমার এটা পছন্দ হোক, বলতেই তোমার, হবে। হ্যাঁ, হ্যাঁ তিনি ভিকটিম পছন্দ কার্ড হোক, অতটা খেলেন না। একদম খেলেন না, ভিকটিম কার্ড উনি খেলেন না। আচ্ছা তুমি দেখো তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন ভিকটিম কার্ড খেলেন না। কেরালার মুখ্যমন্ত্রী, কেরালাতে তো সিপিএম এর অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় তারা এই পরের নির্বাচনে কি হবে নোবডি নোজ, ওর হুম। নিজেরাও চিন্তায়, কিন্তু উনি ভিকটিম কার্ড খেলছেন না। উনি বলছেন আমরা যা করছি ঠিক করছি, উনি অন্যায় করছেন, ওনার অন্যায় মেনে নিচ্ছি না, এইটা করেন। এইটা কিন্তু অরবিন্দ এবং কেজরিওয়াল হেমন্ত একেবারে, সোরেনও করেন। হেমন্ত হ্যাঁ সোরেন দাপটে খেলেছেন, একদম হ্যাঁ হ্যাঁ বিজেপির হ্যাঁ বিরুদ্ধে তিনি একদম মাথা উঁচু করে হ্যাঁ হ্যাঁ। আহ, আহ, তো শেষ। এই জিনিসটা যে করেননি, এইটা করেননি। অথচ অথচ একই সঙ্গে আমি ওই একই হিন্দুত্ব কার্ড নিয়ে খেলছি রাজনীতিতে, তাহলে সাধারণ মানুষ তাকে কেন ভোট দেবে? যেখানে বিজেপির একটা, যদি আমি একটা বি ক্যাটেগরির বিজেপিকে ভোটটা দিয়ে আমি এই ক্যাটেগরির বিজেপিকে ভোট দেবো, আমার দরকারটা কি আছে তাহলে? যদি এই হিন্দুত্বের প্রশ্ন আসে, আমি সেই অর্থে এক নম্বর। তার মানে আপনি দু বলছেন নম্বর, যে মোহন মোহন ভাগবতকে যে চিঠি লিখে সাহায্য চাইলেন, তাহলে তিনি মুখ ফিরিয়ে হ্যাঁ নিলেন।
হ্যাঁ, হ্যাঁ, আমি সেই জন্য বলতে চাইছি, মোদিকে তো সেটা লিখতে হয় না, মোদিকে তো মোহন ভাগবতকে লিখতে হয় না, আর লেখেনও না। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে জমি দেন, কি সাহায্য করেন, যা অনেক কিছু করতে পারেন, তিনি করতে পারেন। কি RSS কোনোদিন মুখ ফুটে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু বলেননি, বলে না। উনি কিভাবে ম্যানেজ করেছেন সেটা ওনার ব্যাপার। আমি বলতে চাইছি, সমস্ত সময় যদি ভিকটিমহুড তুমি যদি দেখাতে চাও, তাহলে লোকে তোমাকে আর খুব একটা ওই আসনে দেখতে চাইবে না। ঠিক। এইটা ওনার একটা ডিফেক্ট প্রথম থেকে। আর আরেকটা ডিফেক্ট হচ্ছে যে উনি এই যে চলে গেলেন, আবার ফিরে এসে উনি কি করবেন, আবার সেই মুখ্যমন্ত্রিত্বেরই পদ নেবেন। উনি যদি এইটা বলতে পারতেন, আমি যতদিন না নিজেকে প্রমাণ করতে পারবো নির্দোষ, আমি মুখ্যমন্ত্রী হব না, এই কথাটা যদি বলতে পারতেন, তাহলে সেটা বলা হতো একটা হিরোইক কাজ, একটা নায়কোচিত কাজ, একটা এই ভিক্টিমুডের বিপরীতে কাজ। LK আদবানি বলেছিলেন, যাই হোক বলে তো ছিলেন। এইটা মানুষ দেখতে চায়। এই কোন জিনিসটাই কিন্তু কেজরিওয়াল পারেন এই পর্যন্ত। এবং তিনি কিসের বেসিসে এসেছিলেন? এসেছিলেন যে তিনি স্বচ্ছ ভাবমূর্তি প্রতিষ্ঠা করবেন, কংগ্রেসের দুর্নীতি দূর করবেন, দুর্নীতিগ্রস্ত প্রশাসন দেবেন। তো তিনি তো এগুলো কোনোটাই করতে পারলেন না। প্রধানত আপনি বোধহয় লক্ষ্য করেছেন আজকে এই অরবিন্দ কেজরিওয়ালের পরাজয়ের পরে আন্না হাজারে হুম, একটি স্টেটমেন্ট দিয়েছেন, এবং হুম, তাতে তিনি বলেছেন যে এটাই এক্সপেক্টেড ছিল যে ও অর্থ এবং পাওয়ার ক্ষমতার হুম, একদম হুম, নেশাগ্রস্ত হয়ে পড়েছিল, তাই এটাই এক্সপেক্টেড ছিল। হুম। এটা আন্না হ্যাঁ, হাজারের বক্তব্য এবারে, হিসেবে। হ্যাঁ। হ্যাঁ, 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 খুবই বলুন। গুরুত্বপূর্ণ। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এনারা, এই আন্না হাজারের মতন মানুষও এই জন্য মানুষের কাছে খানিকটা খানিকটা খানিকটাই এটা নেমে যায়। কিন্তু উনি এতদিন বলেন, তুমি এতদিন বলেননি কেন? তার বলা উচিত ছিল, অনেক আগেই বলা উচিত ছিল। কারণ তার কাছে তো সমস্ত খবরটাই আসে এবং তিনি জানেন। এ, এবং তিনি তো একটা একটা অনুঘটকের কাজ করেছেন ওই আশার, অরবিন্দের সিংহাসনের আসীন হওয়ার জন্য পিছনে তার একটা বিরাট কাজ, ভূমিকা ছিল আমরা জানি। যাই হোক, তিনি তো হ্যাঁ, তখন বলেছেন। তারা দুজনে আন্না হাজারের হুম, অনুঘটকের মাধ্যমে নরেন্দ্র মোদী এবং হুম, অরবিন্দ কেজরিওয়াল একই সঙ্গে কাঁধে কাঁধ হুম, মিলিয়ে বিজেপি এবং হুম, আম আদমি হুম, মনমোহন সিং হুম, সরকারের বিরুদ্ধে লড়াই করেছিল। লড়াই করেছে। এবারে তুমি দুটো জিনিস আছে। একটা হচ্ছে তোমার, দেখো, একটা হচ্ছে তোমার রাজনৈতিক চরিত্র, আর হচ্ছে ব্যক্তিগত চরিত্র। রাজনৈতিক চরিত্র মানে কিরকম আমি বলছি, তোমার ভেতরে ব্যক্তিগত চরিত্র যাই যাক, রাজনৈতিক চরিত্রে তুমি কিভাবে কিভাবে চালাবে, হ্যাঁ, রাজ্যটাকে। মানে কিভাবে সাধারণ মানুষ মনে করবে যে তোমার কাছ থেকে সে যা প্রাপ্য সেটা পাচ্ছে, এটা মনে করবে। আরেকটা হচ্ছে ব্যক্তিগত চরিত্র, তোমার খানিকটা অনেক কিছু জায়গায় কম্প্রোমাইজ করতে হয়, তুমি সেটা করবে কিনা না করবে কিনা সেগুলো তো তোমার ব্যক্তিগত ব্যাপার, বা ব্যক্তিগত দর্শন তোমার থাকতে পারে। তুমি সেই ব্যক্তিগত দর্শনের সঙ্গে কতটা কম্প্রোমাইজ করবে, কতটা পড়বে না, সেটা মানুষ খুব একটা দেখতে পায় না। কাজেই অরবিন্দ কেজরিওয়ালকে প্রথম দিন থেকে যিনি এই ব্যক্তিগতভাবে আমি সৎ এইটা বলে যাচ্ছেন, অথচ তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসছে এবং তাকে প্রাইমা ফেসায় দেখে আদালত জেলে পাঠাচ্ছে। এই যে প্রাথমিকভাবে দেখে অভিযুক্ত মনে করে তাকে জেলে পাঠাচ্ছে, এটা সাধারণ মানুষ কিভাবে নেয়? পার্থ চট্টোপাধ্যায়কে, আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী, তাকে কিভাবে নেয়? এই জন্য তো নেয়। কাজে এটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে এটা কিভাবে দেখছেন। নিশ্চয় প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে, এবং শুধু তাই নয়, তিনি কিছুতেই জামিন পাচ্ছেন না, কিছুতেই পাচ্ছেন না। হ্যাঁ, নিশ্চয় কেজরিওয়াল পেয়েছেন, শেষের দিকে পেয়েছেন, সুপ্রিম কোর্টের ইন্টারভেনশন আছে, সুপ্রিম কোর্ট বলেওছে যে এতদিন আটকে রাখা যায় না, সব ঠিক আছে, সবই ঠিক আছে। কিন্তু এই এই জিনিসটা তার মধ্যে দেখতে পেলাম না, যে জোরটা দরকার ছিল, যেটা মানুষ দেখতে চাইছিলেন, যে তিনি যদি বলেন আমি কিন্তু মুখ্যমন্ত্রী হব না, আমার মুখ্যমন্ত্রী কারণ আমি তো এইভাবেই এসেছি, আমি তো আম আদমি পার্টি, আমি তো একজন আম আদমি, তো আম আদমির মতো আমি থাকতে চাই, আমি খাস আদমি হতে চাইনি। আর যতদিন আমি এইখানে নিজেকে নির্দোষ হিসেবে প্রমাণ করব, ততদিন আমি আর থাকবো না। এইটা তিনি বলতে পারলেন না, কোনোদিনই বলতে পারলেন না।
গৌতম দা, হ্যাঁ, একটা সুব্রত। জিনিস আমরা এর পরের ধাপে যেটা আসবো সেটা হচ্ছে যে আম আদমি পার্টির দিল্লির হারের পেছনের যে কারণগুলো সেগুলো আপনি বিশ্লেষণ করবেন। আমরা হুম। এর পরের ধাপে যেটাতে আসবো সেটা হচ্ছে যে আম আদমি পার্টির ভবিষ্যৎ কি, তার মূল যে শক্তি দিল্লিতে, যেখান থেকে তার হুম। উৎস বলা যেতে পারে। তো সেইখানেই যদি তার এরকম অবস্থা হয়, তার প্রায় তার অরবিন্দ কেজরিওয়াল শুধু নিজে হারেননি, তার প্রায় টিমের যারা মূল কয়েকজন তারাই প্রায় হেরে গেছে। তো হুম। সেইখানে দাঁড়িয়ে আগামী দিনে আম আদমি পার্টির ভবিষ্যৎ কি হচ্ছে। আমি তার পরের ধাপে অন্য বিহার প্রসঙ্গে আসবো, আমি তার আগে এটা একটু জেনে নিতে চাইছি। দেখো, এটার ক্ষেত্রে আমি একটা খুব কন্ট্রোভার্সিয়াল কথা বলবো। অনেকেই পছন্দ করবেন না, কিন্তু আমার মনে হচ্ছে এটা হতে পারে। তুমি যদি লড়াইয়ে নামো, ময়দানে নামো, তাহলে তোমাকে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের মতো নামতে হবে, সেইভাবেই নামতে হবে। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের মতো নামতে হবে, মানে যেটা দেখলে মনে হবে সত্যি প্রতিপক্ষ। তুমি হারবে কি জিতবে সেটা পরের কথা, হারতেও পারো জিততে পারো, সে তোমার পরের কথা, কিন্তু তোমার একেবারে প্রতিপক্ষের মতন যা যা আহ, যা যা বা যাকে বলা হয় নিয়ম বা নীতি, বা যেভাবে খেলার গতি, তোমার সব চেঞ্জ করতে হবে। বিজেপির সঙ্গে লড়াই করতে গেলে, ভারতীয় জনতা পার্টির সঙ্গে লড়াই করতে গেলে, একই দর্শন নিয়ে তুমি যদি মাঠে নামো, তাহলে তুমি কিন্তু 10 গোল খাবে। এটা এটা উদ্ধব ঠাকরেও হয়েছে, সিন্ধেও হচ্ছে, কেন্দ্রেও হবেও আগামী দিনে আমি জানি। এবং এটা কিন্তু এরও হয়েছে, এই অরবিন্দ কেজরিওয়াল হয়েছে। এবারে কেন কংগ্রেসের কথা এই জন্য বলছি, কারণ কংগ্রেস সম্পূর্ণ অন্যভাবে হাঁটছে, অন্তত রাহুল গান্ধী যেভাবে বলেন, বা মল্লিকার্জুন খাড়গেও যেটা বলেন, বা যারা আরো সিনিয়র লিডার্স আছেন তারাও বলেন, একেবারে অন্যভাবে হাঁটেন। তাতে তারা হাঁটতে পারে, গোল খেতে পারে এখন, কিন্তু তাদের লড়াইটা জারি থাকবে। আম আদমি পার্টির লড়াইটা জারি রাখবে কি করে, সেইটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। লড়াইটাই তো তারা জারি রাখতে পারবে না। তাদের হাতে, তুমি পার্লামেন্টারি ডেমোক্রেসিতে, সংসদীয় গণতন্ত্রে তোমার হাতে যদি ক্ষমতা না থাকে, তুমি যদি জিততে না পারো, তাহলে এমনিতেই তোমার ক্ষমতা কমে যায়। এটা আমরা জানি। 34 বছর এখানে বামেরা রাজত্ব করেছে, সাংঘাতিক সংগঠন ছিল, আমরা জানি। চলে যাওয়ার পর থেকে তাদের সংগঠন ক্রমেই দুর্বল থেকে দুর্বলতর হয়েছে, একেবারেই চলে গিয়েছে সংগঠন। একই জিনিস এই পার্লামেন্টারি ডেমোক্রেসিতে হয়। কাজে এখন কিন্তু দিল্লিতে তো এদের ক্ষমতা আরো চলে যাবে, আপের। কিন্তু আমার ধারণা সেখানে কংগ্রেসের ক্ষমতা বাড়বে, এটা আমার ধারণা। বিরোধী হিসেবে, বিরোধী হিসেবে কংগ্রেসের ক্ষমতা বাড়বার একটা একটা কোথাও একটা চিহ্ন আমি দেখতে পাচ্ছি। অনেকে দেখতে আ- পাবেন না, আম কিন্তু আদমি আমি পার্টির দেখতে পাচ্ছি। ভোটের সঙ্গে কংগ্রেসের ভোটের একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে বাড়া কমাটা। যদি আম হুম। আদমি হুম। পার্টির ভোট কমে তাহলে কংগ্রেসের ভোট গিয়ে বাড়বে। হ্যাঁ, বাড়বে, হ্যাঁ, হ্যাঁ। এরকম একটা কি সরল সমীকরণ করা যায়? আমি অতটাও সরলীকরণ করতে চাইছি না, কিন্তু আমি বলতে, কারণ কারণ বহু জায়গাতেই আছে, নতুন ভোটার আসবে, তারা কি করে দেখবেন, কোন দিকে কাকে দেখবেন, এটা কোনো ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে, কংগ্রেসের এখনো দিল্লিতে এমন কোনো মুখ আসেনি যে মুখটা মানে সর্বজনগ্রাহ্য, কারণ বা যিনি মা- সংগঠনেরও খুব খারাপ অবস্থা। হ্যাঁ, সংগঠনের ভয়াবহ অবস্থা। সেখানে যদি এমন গ্রাউন্ড লেভেলে এমন লোক না আসে যিনি সব দিকটা সামলে চলতে পারবেন, তাহলে কংগ্রেসের হবে না। কিন্তু কেউ থাকুক আর না থাকুক, ভোট কিন্তু সবসময় সেভাবে বাড়ে না। আমি এটা দেখেছি, বহু জায়গাতে দেখেছি। ভোট যে সেভাবেই বাড়বে এটা বলা খুব মুশকিল। কাজে যদি দেখা যায় যে আপ ফেল করছে, তাহলে সেই যে ভয়েডটা, সেই ভয়েডটা কিছুতে কিছুতে হবে, বিজেপির দিকে কিছুটা যাবে, নিশ্চয়ই যাবে। কিন্তু যদি অপোজিশন হয়, বিরোধী হয়, তাহলে কিন্তু বিরোধী ভোটটা কংগ্রেসের বাড়বে, এটা পরিষ্কার। কেন বাড়বে আমি এটা বলতে চাইছি, কারণ বিজেপিকেও যারা ভোট দিয়েছে, যে হিসেবে ভোট দিয়েছে, আপকেও সেই হিসেবে ভোট দিয়েছিল কংগ্রেস বিরোধী হিসেবে, এবং একই সঙ্গে হিন্দুত্ববাদের সমর্থক বলে। আর কংগ্রেস কিন্তু তা নয় ওখানে। যেমন পশ্চিমবঙ্গের সঙ্গে ফারাক হচ্ছে এটাই, পশ্চিমবঙ্গে আমি মনে করি, পশ্চিমবঙ্গে বরাবরই কিন্তু কংগ্রেসের সমর্থক অনেক বেশি। মানে কংগ্রেস কেন বলছি, আমি বলতে চাইছি এই বাম বিরোধী সমর্থক বেশি। এবং সেটা তুমি এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেতা দিয়েও তুমি দেখতে পাবে, কারণ কংগ্রেসই সেখানে এসেছে, তারও আগে কংগ্রেস ছিল, এবং যে 34 বছরের রাজত্বে কংগ্রেসই ছিল মূল প্রতিপক্ষ। এবং তারপরে যেই মমতা এসে গেছে, ওইদিকে
সমস্তটা চলে গেছে এই বিরোধী শক্তিটা, ওখানেও তাই। এইটা একটা ব্যাপার হবে। এবং পাঞ্জাবে পাঞ্জাবে কংগ্রেস শক্তিশালী হবে, এটা আমি জানি একদম। কারণ পাঞ্জাবে বিজেপির যদি সরকার গঠনও করে, সেই সরকার ধরে রাখা মুশকিল হবে। কারণ বিজেপি এই যে কৃষি বিল আছে এবং কৃষকদের নিয়ে যা যা নীতি নিচ্ছে, এটা কৃষকরা কিছুতেই মেনে নেবেন না, নিচ্ছেন না। এইটা খুব বিশেষ করে ইম্পর্টেন্ট কথা, কেন দিল্লিতে দিল্লির যে ভোটার, সেই ভোটার হুম, মূলত তাদের সঙ্গে কৃষির কোনো সম্পর্ক নেই, তাদের সঙ্গে শিল্প কলকারখানার খুব বেশি সম্পর্ক নেই, কারণ দিল্লির শিল্প অঞ্চলটাও দিল্লির ইয়ে থেকে না। বাইরে, বিধানসভা এলাকা থেকে বাইরে। দিল্লি একদম একটি শহর, যে শহরে না হুম, আছে পঞ্চায়েত, না আছে অন্য কিছু। হুম, সেখানে কৃষিজীবী মানুষ নেই, সেখানে শ্রমজীবী মানুষের বলতে কলকারখানা শ্রমিক নেই, শ্রমজীবী মানুষ আছে। তো সেইখানে একটা ভোটের ভাগাভাগির প্রশ্ন আছে। মধ্যবিত্তরা এবার বাজেটে তারা দেখেছেন অনেক কিছু তারা পেয়েছেন বলে মনে করছেন, যে 12 লাখ টাকা অব্দি হুম, কর ছাড়, এতে মধ্যবিত্ত, হুম, উচ্চবিত্ত এবং যারা দিল্লির একটা ভোটের হুম, বড় অংশ হয়তো শিফট করলেও করতে পারে এর মধ্যে। হুম, কিন্তু পাঞ্জাবে বা দিল্লির হুম, বাইরে যে অন্যান্য রাজ্যগুলোর যে প্যাটার্ন, ভোটের প্যাটার্ন, আমি এবার হুম, বিহারের দিকে যদি ঢুকি, বিহারের বিস্তীর্ণ কৃষি অঞ্চল। বিহার, উত্তর বিহার একদম একদম কৃষি প্রধান, এবং মূলত বিহার হচ্ছে কৃষি প্রধান। সেইখানে হুম, দাঁড়িয়ে আপনি যেটা পাঞ্জাবের কথা বললেন, সেইখানে দাঁড়িয়ে হুম, বিজেপি কি এত হেলায় হুম, বিহারে ঢুকতে পারবে? যেখানে লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব, লালু প্রসাদেরই যে ভোট ব্যাংক নিয়ে লড়াই করে, সেখানে তো সে হুম, যথেষ্ট শক্তিশালী। তা বিজেপির কাছে হুম। আপনার কি মনে হয় যে এইটা যেটা, যে উজ্জীবনটা বিজেপিকে দেবে, যে উৎসাহটা বিজেপিকে দেবে, সেটা কি আগামী ইলেকশন তো বিহারে, সেটা কতটা তারা ধরে রাখতে পারবে? দেখুন, বিজেপি বলছে বিহারের এবং দিল্লির জিও পলিটিক্যাল সিচুয়েশন সম্পূর্ণ আলাদা, একদমই। সম্পূর্ণ আলাদা, একদমই আলাদা। কিন্তু একটা জায়গায় মিল আছে, সেটা হচ্ছে এটাও একটা হিন্দি বেল্ট, হিন্দি বেল্টেরই অংশ, এটা আমি মনে করি। এবারে হিন্দি বেল্টের অংশ হলে কি হয়, এটা ঠিকই। এই যে বিভিন্ন ধরনের ধর্মীয় কাজ, হিন্দু ধর্মীয় কাজ, মহাকুম্ভ বলি, কখনো সম্বল বলি, এই সবগুলোকে ইম্প্যাক্ট করে, করে না তা আমি বলবো না, করে। কিন্তু একই সঙ্গে বিহারে একটা সমাজতান্ত্রিক একটা ধারা প্রচলিত হয়েছিল, এবং সেটা আমরা জানি বহুদিন আগে থেকে, যখন জেপির সময় থেকে আমাদের যেমন মুলায়ম সিং এর সঙ্গে লালু প্রসাদ একই সঙ্গে হাত মিলিয়ে যেভাবে লড়াই করেছেন, তার একটা ধারা রয়ে গেছে, বিহারে রয়ে গেছে। দ্বিতীয়ত হয়ে গেছে, বিহারে যেটা হয়েছে, ভীষণ রকমের ছাত্র যুব অসন্তোষ আছে এই নীতিশ সরকারের বিরুদ্ধে, বিরাট রকমের, ভীষণ রকমের আছে। কারণ আমরা জানি কেন হয়েছে, বিভিন্ন পরীক্ষায় হয়নি, এবং পরীক্ষায় বিভিন্ন রকমের গলতি হয়েছে, চাকরি নেই, কর্মসংস্থান নেই। দিল্লি হচ্ছে একটা আরবান সিটি, আরবান মডার্ন সিটি। দিল্লিতে, দিল্লির মানুষ জানে বিজেপি জিতলে ক্যাপিটালিস্ট মুভমেন্ট বাড়বে, ক্যাপিটাল বাড়বে, এবং দিল্লির কাজ হবে দিল্লিটাকে একটা আরেকটা বিরাট একটা একটা উৎকর্ষ জায়গায় নিয়ে যাওয়া হবে, বিজেপি নিয়ে যাবে, এবং সেটা বিজেপি চেষ্টা করবে দিল্লিকে একেবারে আমেরিকান কোনো বড় শহরের মতো নিয়ে যাবে। সেটা দিল্লির মানুষ জানে, দিল্লির মানুষ সেটা চান। বিহার কিন্তু তা চায় না। বিহারের এবং মানুষের বিহারে মধ্যে মধ্যবিত্ত শ্রেণী খুব কম, আমি নিজে বিহারে থাকার সময় মধ্যবিত্ত শ্রেণী হ্যাঁ, প্রায় তুমি নেই তুমি তো সব। জানো তো, হ্যাঁ, তুমি তো আমি জানোই, খুবই ভালো করে জানো। হ্যাঁ, এবং তুমিও জানো খুব ভালো করে। সবচেয়ে বড় কথা, আমার বিহারে একটা সময় খুবই প্রচুর যাওয়া আসা ছিল, আমিও দেখেছি। মূলত এবার সবাই একেবারে কৃষি মানে ভিত্তিক, সবার পৃষ্ঠভূমি কৃষি। হ্যাঁ, যারা শহরে থাকে কৃষি। তাদেরও পৃষ্ঠভূমি কৃষি। এবারে কি হয়, এই যে এই যে তোমার ইকোনমিক ইমব্যালেন্স, এবং ইকোনমিক ইমব্যালেন্সও একটা আছে। কিছু লোক আছে পাটনায় টাটনায় থাকে, তাদের ভালো ভালো রোজগার পাতি আছে, টাকা পয়সা আছে, ভালো রোজগার আছে। যারা কয়লা খনি অঞ্চলটায় থাকে, তাদের কিছু টাকা আছে, নিশ্চয় আছে। কিন্তু বাকিরা কি? বাকিরা তো সেরকম নয়, বাকিরা তো একেবারেই একেবারেই নিম্নবিত্ত শ্রেণীর মানুষ। তাদের জন্য বিজেপি কিভাবে এগোবে, সেটা খুব বড় ফ্যাক্ট। এবং এখন বিজেপি খনি সেখানে, অঞ্চল এখন বিহারে আর নেই, সবটাই খনি অঞ্চলটা পুরোটাই চলে গেছে ঝাড়খণ্ডে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এখন ঝাড়খণ্ডে, সরি, এখন ঝাড়খণ্ডে। হ্যাঁ, খড়ি অঞ্চল এখন পুরাটাই ঝাড়খণ্ড। বিহারের এখন মূলত কৃষি ভিত্তিক অর্থনীতির হ্যাঁ উপরই তারা চলে। হ্যাঁ হ্যাঁ, কৃষি একদমই কৃষি ভিত্তিক। সেই। এবারে দেখো, বিহারে যে নীতিশ কুমারকে কি বিজেপি রাখবে, কি নীতিশ কুমার থাকবেন, কি নীতিশ কুমারকে সাধারণ মানুষ চাইবেন? এইটা খুব
ইম্পর্টেন্ট একটা কথা দাঁড়িয়ে যাচ্ছে, খুব ইম্পর্টেন্ট জায়গা। কারণ নীতিশ কুমারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই, একদম খাঁটি কথা, নেই, সত্যিই নেই। একটা সৎ ভাবমূর্তি আছে, কিন্তু নীতিশ কুমারের যে বয়স হয়েছে এবং নীতিশ কুমার যে বহু কাজ পাচ্ছেন না করতে, এবং সে যে পারছেন না কেন, বিজেপির সঙ্গে থাকার জন্য, ক্ষমতায় থাকার সুবাদে তাকে প্রচুর জিনিস ছাড়তে হচ্ছে, কম্প্রোমাইজ করতে হচ্ছে, তিনি করতে পারছেন না। এরপরে বিজেপি কি করবে? বিজেপি কি করবে? তাকে রাখবে কি রকম ভাবে রাখবে? যদি রাখেও বলবে একনাথ শিন্ডের মতো, আমি যা বলবো তুমি তাই করবে। তাই তো করে যাচ্ছেন উনি এখনো, তাই তাই করে যাচ্ছেন। তাই করছে। কিন্তু কিন্তু এরপরে যদি যদি ধরা যায় হাইপোথেটিক্যালি বিজেপি আসে, তাহলে নীতিশ কুমারকে কি উপমুখ্যমন্ত্রী করবে? এবং তিনি রাজি হবেন সেটা? যার এক সময় প্রধানমন্ত্রীত্বের স্বাদ ছিল, যিনি এক সময় মোদির বিরুদ্ধে ভেবেছিলেন তিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি আজ উপমুখ্যমন্ত্রী হয়ে থাকতে পারবেন? ওনাকে কি ভাবতে হচ্ছে না? ওনাকে এটা ভাবতে হবে, এক নম্বর। এরপরে তাকে মুখ করে বিহারে বিজেপি যাবে কিনা ভোটে, এটাও একটা বড় ফ্যাক্ট। উনি অবশ্য প্রাণপণে হয়তো চেষ্টা করবেন, কারণ নিজেকে ধরে রাখার জন্য, কারণ ওনারও খুব একটা জায়গা কোন দিকে আছে আমরা জানি না। এরা নীতিশকে যদিও অন্যরা বলেছে, তেজস্বী বলেছে আপনি চলে আসুন, আপনি তো আমাদের আপনজন, যাই হোক বলেছেন, কিন্তু তিনি যেতে পারবেন কি? চোখের মাথাকে, লজ্জার মাথাকে তিনি যেতে পারবেন কি সন্দেহ আছে। এবার আমার যেটা এই বক্তব্য, মুহূর্তে এই যে গৌতম দা যুব সমাজে, এই হ্যাঁ, মুহূর্তে বিহারের খবর হচ্ছে বিহারের নীতিশ কুমারের যে দলটি, সেই দলের বেশ কিছু সাংসদ, তারা হুম, কিন্তু এখন বিজেপির খুব ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে চলে এসেছে। এবং হুম, এটা নীতিশ কুমার চেষ্টা করেও এটাকে করতে পারছেন না। অতএব নীতিশ কুমারের কাছে এখন খুব উভয় সংকট। নীতিশ কুমার যদি হুম, এই মুহূর্তে লালুর সঙ্গে জোট তৈরি করেন, যে জোটে হুম, কংগ্রেসও আছে, তাহলে কিন্তু পরবর্তী নীতিশ কুমারের দলটা এই মুহূর্তে ভেঙে যাওয়ার মতো একটা একটা আশঙ্কা আছে। অবস্থায় এসে- হ্যাঁ, হ্যাঁ। তো কাজেই সেখানে এইটুকু বলতে পারি আমি, যেতে পারে বিজেপির বিরুদ্ধে যে বিরোধী দল থাকবে, সেই বিরোধী দলের একটা কি দুটো প্লাস পয়েন্ট আছে। একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা, যে তাদের একটা মুখ আছে, তেজস্বী হচ্ছে মুখ, সেখানে এটা একটা মুখ আছে। দিল্লিতে কিন্তু ছিল না। আমি লক্ষ্য করে দেখতে হবে, দিল্লিতেও ছিল না, মহারাষ্ট্রেও ছিল না, সেরকম মুখ ছিল না। কারণ উদ্ধবকে মুখ্যমন্ত্রী করা হয় এটা কোনোদিন বলেনি কংগ্রেস। কংগ্রেস বলে। কিন্তু বিহারে কিন্তু তা নয়। হ্যাঁ, যেখানে বিহারে কিন্তু, ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের যেটা ঝাড়খণ্ডে যেটা, হ্যাঁ, এক সবসময় নম্বর। মুখ ছিল। 2 নম্বর, কারণ সেখানে কংগ্রেস, সেখানে যে স্থানীয় কংগ্রেস সেখানকার, দে ক্যান প্লে সেকেন্ড ফিডল টু তেজস্বী। তারা ঠিক, কারণ সেন্ট্রাল থেকে বলে দেওয়া হবে তোমাদের সেভাবে চলতে হবে। কাজে সেখানে কিন্তু লড়াইটা বেশি হওয়ার সম্ভাবনা, এইটুকু আমি বলতে পারি, লড়াইটা জোরদার হওয়ার সম্ভাবনা। দিল্লির মতন এরকম একপেশে লড়াই হবে বলে এটা আমি মনে করি না। এখানে বিজেপি লড়াইটা অত সহজে বিজেপি পার পেয়ে যাবে, এবং এটা বিজেপির আমার কোনো মনে নেতার হয় না। মুখ নেই ওখানে। সম্রাট চৌধুরী যাকে, সে একদমই হ্যাঁ, পপুলার না, না। সুশীল মোদী যতদিন ছিলেন তখন তার একটা মুখ ছিল বিহারে। হ্যাঁ, যাই হোক, আমাদের সময় একদম শেষ। হুম, আপনারা শুনলেন আজকে আমাদের এই বিশ্লেষণ। আমরা প্র্যাকটিক্যালি আমরা আজকে একটু আড্ডার মোডেই ছিলাম, আড্ডাই দিলাম হ্যাঁ, সমস্ত। গৌতম দা সেটা অনেকটা পরিষ্কার করে ব্যাখ্যা করলেন দিল্লি এবং অরবিন্দ কেজরিওয়ালের ভবিষ্যৎ, এবং পরের নির্বাচন যেটা আসছে বিহারে, সেখানে কি কি হতে চলেছে তার একটা আগাম আমরা করলাম। এটা আমরা চেষ্টা পরবর্তীকালে আরো করলাম বেশি বইবার। নিশ্চয় চেষ্টা করব। আপনারা যারা অনুষ্ঠান দেখলেন, তাহলে আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর এই বিষয় নিয়ে আমরা হয়তো আরো ভবিষ্যতে আরো ডিটেল যখন রিপোর্ট আসবে, আমরা নিশ্চয়ই আরো বিস্তারিত আলোচনা করব। আর সেই জন্য আপনাদের কাছে আপনাদের কমেন্ট আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। গৌতম দা, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমাদের একটা সর্বশেষ অনুরোধ যে আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে এবং স্বাধীন সাংবাদিকতাকে উৎসাহ দেওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন, আমার এই চ্যানেল এবং গৌতম ব্যানার্জি অফিসিয়াল। সবাইকে নমস্কার।